মনে আছে কিনা আপনাদের চ্যাপ্টার 7, 8, 9 আমরা দেখার চেষ্টা করছিলাম, যে 7 আমরা ফোরকাস্টিংটা দেখার চেষ্টা করছি, 8 এসে আমরা এগ্রিগেট প্ল্যানিং, 9 আর একটু অ্যাডভান্স দেখলাম যে ডিসকাউন্টিং বা আপনার প্রমোশন টাইমিংটা, হ্যাঁ, কখন আমরা ডিসকাউন্ট করব, ডিসকাউন্ট আদৌ করব কিনা, হ্যাঁ, এবং করলে একসাথে করলে কখন আমরা ডিসকাউন্ট গুলা করব so that আমার প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ হয়, সেটা আমরা দেখার চেষ্টা করছিলাম। and we found it that যে কোঅর্ডিনেটেড ভাবে যদি আমরা করার চেষ্টা করি, এগ্রিগেট ভাবে করার চেষ্টা করি উইদিন মাই অর্গানাইজেশন এন্ড অ্যাক্রস মাই অর্গানাইজেশন, দেখা যায় যে আমাদের সিস্টেমের কি বাড়ে, প্রফিটেবিলিটি অনেক বেড়ে যায়। ক্লিয়ার কিনা? জি স্যার। তো আজকে আমরা দেখব যে কোঅর্ডিনেশনটা কি এবং কোঅর্ডিনেশনের ইফেক্ট গুলা কি কি, কিভাবে আমরা কোঅর্ডিনেশন গুলা অ্যাচিভ করতে পারি। এর মধ্যে অনেকগুলা মেথোডোলজি বা টুলস বা টেকনিক আমরা অলরেডি বাংলাদেশে আছে, মেবি ইন লিমিটেড, আবার কিছু হচ্ছে মোস্ট এক্সটেন্সিভলি আমরা ইউজ করছি আর কি। তো কোঅর্ডিনেশনটা কি? অল স্টেজেস অফ সাপ্লাই চেইন টেক অ্যাকশন দ্যাট আর অ্যালাইনড এন্ড ইনক্রিজ টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস। অর্থাৎ সব কোম্পানি বা যতগুলা চেইন আছে, প্রত্যেকটা চেইনের বা যা স্টেজগুলো আছে সাপ্লাই চেইনে বা যারা পার্টনার আছে সাপ্লাই চেইনে, দে উইল টেক অ্যাকশন দ্যাট ইজ সিনক্রোনাইজ উইথ আদার্স। হ্যাঁ, আপনি একা কোনো ডিসিশন নেবেন না। যেমন ফ্যামিলিতে যখন কোনো ডিসিশন নেওয়া হয়, আপনারা জানেন যে একটা ভালো ফ্যামিলি বাবা ডিসিশন নিলে সবার সাথে কথাবার্তা বলে ডিসিশন নেয়, এবং কোম্পানিগুলো যারা ভালো চলে দেখবেন যে কোনো ডিসিশন নেওয়ার সময় সবাই মিলে একসাথে ডিসিশন নিলে কি হয় যে একটা ওই ডিসিশনটা আপনার সবার মধ্যে অ্যাকসেপ্টেড হয়ে যায়, এবং ওখানে যদি কোনো প্রবলেম থাকে কনসার্নিং ডিপার্টমেন্ট আপনাকে অ্যাকনলেজ করতে পারে অনেক প্রবলেম আছে, বা এইভাবে সিনক্রোনাইজেশনটা না হয় ওইভাবে হলে সুবিধা হয়। তো যাই হোক, আপনার বিভিন্ন সাপ্লাই চেইনের যারা পার্টনার্স আছে তাদের মধ্যে কি রাখা, একটা অ্যালাইনমেন্ট রাখা। কিসের অ্যালাইনমেন্ট? তাদের ডিসিশন বা অপারেশনের অ্যালাইনমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে যদি এই কোঅর্ডিনেশনটা না থাকে তাহলে সমস্যা কি? সমস্যাটা হচ্ছে যে এক নম্বর তো আমার ওভারঅল সাপ্লাই চেইনের আপনারা জানেন যে প্রফিটেবিলিটি অনেক কমে যাবে। এট দ্য সেম টাইম যে ওখানে আপনার ডবল মার্জিনালাইজেশন থাকে, অর্থাৎ প্রত্যেকটা আপনার ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা স্টেজ বা প্রত্যেকটা পার্টনারের তার নিজস্ব অবজেক্টিভ নিয়ে কাজ করার জন্য তাদের লোকাল অপটিমাইজেশন হয়। লোকাল অপটিমাইজেশন হলে দেখা যায় আলটিমেটলি সাপ্লাই চেইনের টোটাল প্রফিটটা কমে যায়, বা আপনার কাস্টমার বা এন্ডে যারা আছে তারা সাফার করে। এট দ্য সেম টাইম আপনি যে সুখে থাকবেন তা না, দেয়ার উইল বি সাম বুলহুইপ ইফেক্ট। কি হুইপ ইফেক্ট বলো আমরা? বুলহুইপ ইফেক্ট। বুলহুইপ ইফেক্টটা কি? যে fluctuation of order size বা fluctuation in information when the information pass through different parties বা stages of supply chain. ধরেন রিটেইলার আপনার কাছে কোন একটা, এখন বাংলাদেশের মার্কেটে জানেন যে যারা এখন স্টক বিজনেস শুরু করবে তাদের জন্য একটা বড় ধরনের সামনে প্রফিটের সম্ভাবনা আছে, যদিও আমাদের রিলিজিয়াসলি আমরা এটা পছন্দ করি না, বাট সামনে আপনারা জানেন যে কন্টেইনারের প্রাইস, তারপরে ফিউল কস্ট, এলএনজি প্রাইস, যারা ধরেন এখন এলএনজি বা ওই যে বাসাবাড়ির গ্যাস এখন শহরেই তো অনেক লাগে, যারা এগুলো একটু স্টক করতে পারবেন বা অলরেডি করে রাখছেন, দে আর ইন হিউজ প্রফিট। আপনারা জানেন যে এলএনজি প্রাইস প্রায় 2/3 আপনার বেড়ে গেছে। কার্গো আপনার কন্টেইনার প্রাইস প্রায় মানে মানে 5 টাইমস বেড়ে গেছে। হ্যাঁ, তার কারণে কি কি হবে যে আমাদের যত জিনিস ইম্পোর্ট রিলায়েন্ট আমরা, এটা ফুড সেক্টর হোক, আমাদের কাঁচামাল হোক, আমাদের আপনার ইন্ডাস্ট্রিয়াল গুডস হোক, সবকিছুর ক্ষেত্রেই আপনার দেখা যাবে যে সবকিছুর প্রাইস এই কিছুদিনের মধ্যে দেখবেন যে চরম পৌঁছায়। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের প্রচুর ইনফ্লেশন হচ্ছে। তো অলরেডি আমাদের কিন্তু এই যে কনস্ট্রাকশন সেক্টর যারা আছেন আশেপাশে একটু ঘোরাঘুরি করলে দেখবেন যে আমাদের বড় প্রজেক্ট যেখানে গভর্নমেন্টের ম্যান্ডেট দেয়া আছে এইগুলো ছাড়া বাকি ধরনের ছোটখাটো যত ধরনের প্রজেক্ট আছে গভর্নমেন্টের দেখছি মোটামুটি বন্ধ। কারণ আপনার রডের প্রাইস যদি এখন দেখেন, গত 6-7 মাস আগেও যেটা 54,000 হ্যাঁ ছিল, এটা এখন হয়ে গেছে 73-74,000, মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। তো এখন এই কারণে আমাদের কনস্ট্রাকশনের কাজ বন্ধ।
তো যারা ধরেন 54-55 কিনে রাখছেন বা প্রেডিক্ট করতে পারছিলেন যে এই সমস্যাটা হবে, তাদের জন্য সমস্যা না। যাই হোক, আমরা বুল হুইপ ইফেক্ট নিয়ে কথা বলতেছিলাম। এখন রিটেইলাররা থাকে হচ্ছে কাস্টমারদের একদম কাছে, তাই না? দে নো দা মার্কেট মোর, মানে অ্যাকুরেটলি। এখন ধরেন রোজার আগে কেমন হয় বা এখন একটা সিচুয়েশন কি হতে পারে যে রিটেলাররা বলবে যে সামনে দাম বাইরে যেতে পারে, তো আমরা ইয়ে করি, কিছু বেশি অর্ডার করে আমাদের স্টকে উঠায় রাখি। তো নর্মাল তার ধরেন 50টা আইটেম সেল হয়, তো সে হয়তো 10টা আইটেম বাড়ায় আপনি কি করলো, হোলসেলের কাছে অর্ডার করলো। তো এর হোলসেলার আন্ডার যদি 10-15 জন রিটেলার থাকে, তাহলে টোটাল আইটেম বাড়তেছে কয়টা, 150টা। তো সব রিটেলার আসার জন্য যখন আপনার হোলসেলের কাছে আসার পরে আপনার হোলসেলার দেখবে যে তার প্রায় আইটেম প্রায় 10-15% তার ডিমান্ড বেড়ে গেছে। ও তো বুঝবে না এটা কি কনজাম্পশন রিলেটেড ডিমান্ড না মার্কেটিং ইনফ্লুয়েন্সার রিলেটেড ডিমান্ড, এটা তো বুঝতেছে না। তো সেই করবে কি, হোলসেলার ডিস্ট্রিবিউটরের কাছে ধরেন 150 জায়গায় আপনি 200 অর্ডার করলো, তো 200 জায়গায় ডিস্ট্রিবিউটর দেখবে যে তার অনেক হোলসেলার আবার সবাই একটু একটু বেশি যাচ্ছে, আমি 1 টন বেশি অর্ডার করি। ম্যানুফ্যাকচারের কাছে সে যখন 1 টন বা হাফ টন অর্ডার করে, ম্যানুফ্যাকচার তার সাপ্লায়ার কাছে কি করবে, আরো বেশি না 5-6 টন বেশি আপনার কি করবে, অর্ডার দেওয়া শুরু করবে। তাহলে সামান্য একটা মানে 50-এর জায়গায় 60 ইউনিট বাড়ছে, ওইদিকে দেখেন যে প্রায় 1000 কেজি নিয়ে বা টনে টনে আপনার কি হচ্ছে, অর্ডার বা ম্যানুফ্যাকচারিং বেড়ে গেছে। তো এই যে আমাদের ইনফরমেশন ডিস্টরশনের কারণে স্টেজ বাই স্টেজ আপনার কি হচ্ছে, এই ইনফ্লেশনারি ইফেক্ট বা ডিফ্লেশনারি ইফেক্ট দেখা দেয়। এটাকে আমরা বলতেছি হচ্ছে বুল হুইপ ইফেক্ট। বুল হচ্ছে তো আপনারা জানেনই ষাঁড়, আর হুইপ হচ্ছে চাবুক। তো চাবুক হাতে নিয়ে যখন আপনি উপরে কাউকে মারার জন্য প্রস্তুত হবেন, দেখবেন যে চাবুকটা কাস্তের মতো ব্যান্ড হয়, অর্থাৎ সামনে যতটুকু ব্যান্ড হয় এর চেয়ে সবচেয়ে বড় বেশি ব্যান্ড হয় হচ্ছে কি একদম গোল হয়ে পিছনে বড় ধরনের একটা কি হয়, আপনার ব্যান্ড হয়ে থাকে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি বুল হুইপ ইফেক্ট। তো আপনারা যদি একটু এই গ্রাফটা দেখার চেষ্টা করেন, প্রথম গ্রাফটাতে আছে দেখেন, এটা হচ্ছে কনজিউমার ডিমান্ড রিটেইলার সব। এখানে দেখেন জিগজ্যাগটা তেমন একটা বেশি অ্যাম্পলিফাইড না, হ্যাঁ, সামান্য কিছু দেখেন উইক বাই উইক গেলে সামান্য কিছু জিগজ্যাগ আমরা দেখতে পারি। ওয়ারাস যখন রিটেইলার থেকে হোলসেলার গেছে, দেখেন এই জিগজ্যাগ গুলার আইটেম গুলা কতটুকু আপনার ডেপথ ক্যারি করতেছে, খেয়াল করছেন? তার এখানে ডেপথ কতটুকু আর হোলসেলার এখানে আপস এন্ড ডাউনসটা কতটুকু। হোলসেলার যখন আবার তার অর্ডার করতেছে তার কাছে ম্যানুফ্যাকচারের কাছে, তার কার্ভটা দেখেন, এটা হচ্ছে আমার রিয়েল মার্কেট কন্ডিশন, আর এখানে মার্কেট কন্ডিশনটা দেখেন। ম্যানুফ্যাকচারার যখন তার সাপ্লায়ারকে অর্ডার করতেছেন, দেখছেন ম্যাগনিটিউডটা কত বেড়ে গেছে। তাহলে বুল হুইপ ইফেক্টটা কি আমি বুঝাতে পারতেছি? জি স্যার, এটা হচ্ছে মেইনলি ডিমান্ডে বড় ধরনের আপ ডাউন, দ্যাট মিনস ইনফরমেশন গ্যাপ, এবং হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে যে ধরনের হঠাৎ করে না, ডিসটরশন আসতেছে। ডিমান্ডের আপডাউনটা হচ্ছে আপনার ইনফরমেশন ডিস্টরশনের কারণে হয়েছে। জি স্যার। এখন ধরেন যদি এই সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার যে সাপ্লায়ার আছে, উনি যদি ডাইরেক্ট কনজিউমার থেকে আপনার ইনফরমেশনটা পাইতো, তাহলে কি তার এখানে এইরকম ম্যাগনিটিউডের কোনো আমরা ফ্লাকচুয়েশন দেখতাম? না, সে আগে থেকে স্যার আগে রেডি থেকে থাকতো আর কি। জানতেছে। তাহলে এই চারজনের মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন থাকতো, তাহলে কেউ কিন্তু এরকম সাফারার না। আপনি খেয়াল করে দেখেন, ওনার কাছে যখন উনি আপনার প্রোডাকশনটা দিচ্ছে, এই যে অর্ডারটা হাইয়েস্ট ম্যাগনিটিউড, এই সময়ে আপনার দেখেন হোলসেলের কাছে কি মাল আছে? মাল নাই। মাল নাই। 22। তার কাছে কিন্তু সে হাইয়েস্ট অর্ডারটা দিয়ে রাখছে, তাই না? সে তার সাপ্লায়ার কাছে হাইয়েস্ট অর্ডারটা দিয়ে রাখছে। আবার যখন হোলসেলের কাছে মাল নাই, তখন দেখেন 22তম উইকে আরে ম্যানুফ্যাকচারের কাছে যখন মাল নেই, হোলসেলের অবস্থা কেটে দেখেন হোলসেলের কাছে মাল নাই। নাই, কিন্তু তার এখানে কিন্তু ঠিকই মাল আছে, খেয়াল করেন রিটেইলের কাছে। রিটেইলারের কাছে আছে। বুঝতেছেন ব্যাপারটা? তো এই কারণে হয় চারজনের মধ্যে যদি একটা সুন্দর কোঅর্ডিনেশন থাকে, সাপ্লাই চেইনের মধ্যে ইনফরমেশন সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, দেন আমাদের এই বুল হুইপ ইফেক্টটা হয় না। তাহলে এই রিটেইলার কিন্তু সাফারার না, সবচেয়ে বেশি সাফারার কথা যারা
মার্কেট থেকে যত দূরে থাকবে ইনফরমেশন গ্যাপটা তাদের জন্য বেশি হয়, এবং যার কারণে কি হয়, আপনার ম্যানুফ্যাকচারার ডিস্টরশনটা সবচেয়ে বেশি বেশি হয়। সমস্যা। এইরকম আপনারা আপনার ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখে থাকেন, ওই যে গোলাম সামদানি, তারপরে আপনারা গ্রামে গঞ্জে বিভিন্ন গল্প শুনে থাকেন, ওই যে কাকের বাচ্চা হয়েছে, মানে এক মহিলার কাক হয়েছে, জন্মদান করছে, শুনছেন কিনা এই গল্পগুলো? এই টাইপের কিছু নিউজ স্যার ছড়ায় আর কি মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এইটাকে আমরা বলতেছি বুলহুই ইফেক্ট। তো এখন সমস্যা কি, যদি কোঅর্ডিনেশন না হয় তাহলে কি হইতেছে, আপনার এই যে যে আইটেমগুলা বা আমার ইন্ডিকেটর আছে, এই প্রত্যেকটা ইন্ডিকেটর আপনার হচ্ছে ইফেক্ট করে। ইফেক্টটা কি, যে ম্যানুফ্যাকচারিং কস্ট কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে কেন বাড়বে, কোন কোন জায়গায় ইফেক্ট মানে এফেক্ট হতে পারে? স্যার। হঠাৎ করে দেখা গেল যে ডিমান্ড হঠাৎ করে বেশি চলে আসলো ইনফরমেশন গ্যাপের কারণে। হুম, তখন দেখা যাচ্ছে প্রোডাকশন দিতে গিয়ে র মেটেরিয়াল কিছু শর্ট পড়লো, বাইরে থেকে লোকাল থেকে হয়তো বেশি দামে কিনতে হইলো, বা কম্পিটিটরের কাছ থেকে রিকোয়েস্ট করে হয়তো বেশি দামে র মেটেরিয়াল কিনে নিয়ে আসতে হইলো। এগুলো একটা ইস্যু আছে। তারপরে ওয়ার্কার হয়তো বা সেট করা নাই, হয়তো 10টা ইউনিটের জন্য প্রোডাকশনের জন্য ওয়ার্কার সেট করা ছিল, তখন উনি দেখলো হঠাৎ করে ম্যানুফ্যাকচারিং এ 15 ইউনিট প্রোডাকশন করতে হবে, তা হুট করে ওয়ার্কার ম্যানেজ করাটাও টাফ হয়ে যাবে, হয়তো বা বেশি প্রাইস দিয়ে ওয়ার্কার ম্যানেজ করতে হবে। জি। আচ্ছা, তাইলে গেল আপনার হচ্ছে ইনফরমেশন গেল, এরপর হচ্ছে ইনভেন্টরি কস্ট বাড়বে না কমবে? ইনফরমেশন গ্যাপের কারণে স্যার ওই যে দেখা গেল যখন ডিমান্ডটা কমে আসতেছে, আগের মাসে হয়তো ডিমান্ড অনেক বেশি, হুম, কিন্তু এই ডিমান্ড বেশি থাকবে মনে করে যখন ইনভেন্টরি রেখে দিল ম্যানুফ্যাকচারার, দেখা গেল পরের মাসে আবার ডিমান্ড কমে গেল ইনফরমেশন গ্যাপের কারণে, রাইট। তাহলে ইনভেন্টরি কষ্ট বেড়ে যাবে। সমস্যা হচ্ছে যে আপনার কাছে তো রিয়েল তথ্য নাই, যার কারণে আপনার একটা বড় ধরনের ইনভেন্টরি সবসময় ম্যানেজ করতে হয় হ্যাঁ, ফ্লাকচুয়েশনটা ম্যানেজ করার জন্য। এরপর রিপ্লেনিশমেন্ট লিড টাইম, এটাও দেখবেন যে খুব বেশি আপ ডাউন করে। হ্যাঁ, মানে আপনি দেখছেন যে যখন হোল্ডারের কাছে ইয়ে নাই, কি যেন, হোলসেলের কাছে আপনার মাল নাই, তখন কিন্তু ইয়ের কাছে মাল ভর্তি, ম্যানুফ্যাকচারের কাছে, তাই কিনা? জি জি। কিন্তু সে কিন্তু রিপ্লেনিশ করতে পারতেছে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো দেখা দেয়। তারপর ট্রান্সপোর্টেশন কস্ট কি বাড়ে না কমে? ট্রান্সপোর্টেশন কষ্ট বাড়বে। ডেফিনেটলি বাড়ে, তাই না? কারণ আপনার তো কখনো ফুল ট্রাক যাচ্ছে, কখনো হাফ ট্রাক যাচ্ছে। ডিমান্ড থাকার কারণে যতটুকু হয়তো প্রোডাকশন হচ্ছে, গাড়ি না ভরেই হয়তো বা ততটুকুই পাঠিয়ে দিতে হচ্ছে, হ্যাঁ, ফুললি ইউজ করতে পারতেছে না, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে পার ইউনিটে। রাইট। আচ্ছা, তারপরে দেখেন লেবার কস্ট ফর শিপিং এন্ড রিসিভিং, একই কথা। লেবার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিতে খুব বড় ধরনের সমস্যা। অনেক সময় প্রোডাক্ট মার্কেটে আছে, তারপরে কাস্টমারদের হ্যান্ডে বা রিটেলার হ্যান্ডে থাকে না। হ্যাঁ, অ্যাভেলেবিলিটির সমস্যা। রিলেশনশিপ অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন খুব ভালো হয়। রিলেশনশিপটার কি অবস্থা হয়? এই রিলেশনশিপও তো স্যার খারাপ হয়ে যাবে, একজন ডিমান্ড দিয়ে মাল পাবে না, আবার যখন ম্যানুফ্যাকচারার মাল বানায় বলবে ভাই আপনি ডিমান্ড দিচ্ছিলেন এখন মাল নিচ্ছেন না, তখন তো সবার মধ্যে একটা রিলেশনশিপে খারাপ অবস্থা চলে যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মাল অ্যাভেলেবল আছে কিন্তু ডিমান্ড থাকে না, আবার এক একজন এক এক ধরনের ইনফরমেশন দিচ্ছে, কেউ কাকে আর ট্রাস্ট করতে পারে না আর কি, তাই না? বড় ধরনের ট্রাস্ট ইস্যু কিন্তু আপনার চলে আসে। জি স্যার। Effect on performance. There is no variability on parts of essential flux. Increases variability of coordinate increases variability of parts of essential flux. আচ্ছা,
তাহলে আমরা যদি সিনোপসিসটা দেখার চেষ্টা করি, কি আছে দেখেন, ম্যানুফ্যাকচারিং কস্ট ইনক্রিজ করে, ইনভেন্টরি কস্ট ইনক্রিজ করছে, রিপ্লেনিশমেন্ট লিড টাইম বাড়তেছে, ট্রান্সপোর্টেশন কস্ট, শিপিং কস্ট, লেভেল অফ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এগুলো কমে যাচ্ছে, তাই না? তো এই কোঅর্ডিনেশন না থাকলে আমার লসই লস, তাই কিনা? তাহলে এই সমস্যাটা কোথায়, কেন কোঅর্ডিনেট করতে চায় না? হ্যাঁ, কোঅর্ডিনেশন না করতে না চাওয়ার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে দেখেন ইনসেনটিভস অবস্ট্রাকল আছে, অর্থাৎ আমি ইনসেনটিভটা কিভাবে দিচ্ছি, বুঝে গেছে? তো একটা প্রবলেম হচ্ছে আপনার যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে আপনার এই লোকাল অপটিমাইজেশন করার কোনো সুযোগ দিচ্ছেন কিনা, অর্থাৎ আপনি এমআরপি দিয়ে ছেড়ে দিলেন, হ্যাঁ, তো এখন সে তার মধ্যে যদি বিক্রি করে বা প্রাইস নির্ধারণ করে, দেখবেন অনেক প্রোডাক্টে আপনার প্রাইস লেখা থাকে না, প্রাইস না থাকা লেখা থাকার কারণে কারা সুযোগটা পায়? সুযোগটা কারা নিচ্ছে? যদি প্রাইস লেখা না থাকে তাহলে তো এক একজন এক এক প্রাইসে বিক্রি করবে, ডিলার রিটেইলার। তাই না? তো রিটেইলাররা রিটেলাররা আবার retailer দেখা রা যাবে যে আপনার অনেক সময় হোলসেলাররাও আপনার সুযোগ নিয়ে নিতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা হয় যে লোকাল অপটিমাইজেশন যেটা বলতেছি, যে জায়গায় জায়গায় যে তার প্রফিটটা আপনার ইনক্রিজ করার চেষ্টা করে, এই প্রফিট ইনক্রিজ করার জন্য দেখা যায় যে আপনার কি কোনো কোঅর্ডিনেশন বা ইনফরমেশন তারা শেয়ার করতে চায় না। অনেক সময় হচ্ছে কোম্পানিগুলো এমআরপি আপনি ডিফাইন করে দেয়, তারপরে হচ্ছে কি দেখবেন যে বাজারে গেলে আপনার আপনার এমআরপি গায়ের রেট থেকে অনেক সময় কম দামে ছেড়ে দিচ্ছে, তাই কিনা? এটা স্যার মানে বেশি সমস্যা হয় হচ্ছে ডিলার রিটেইলারের ক্ষেত্রে আর কি। এমআরপি ওভার রেট করে, যে ওভার রেট করে, আন্ডার রেট করে, তো এইটা করাতে সাফারার কে? ম্যানুফ্যাকচারার না, ম্যানুফ্যাকচারার সাফারার হবে। তার মার্কেটের ডিমান্ড অনেক সময় আপনার কমে যায়, প্রোডাক্ট ভালো আছে কিন্তু ওই আপনার সে হয়তো প্রাইস কমাতে পারতেছে না, অন্য লেস কোয়ালিটির প্রোডাক্টের প্রফিট বেশি থাকার কারণে অনেক সময় আপনার তারা আন্ডার রেট করে ছেড়ে দিচ্ছে। তো এই সমস্যাগুলো আছে। তারপর হচ্ছে আবার সেলস ফোর্সের কিছু ইনসেনটিভস আছে। সেলস ফোর্স ইনসেনটিভটা কেমন, যে আপনি হয়তোবা টোটাল সেলের উপরে রোলিং না করে আপনি পার্টিকুলার একটা পিরিয়ডে বললেন যে এই পিরিয়ডের মধ্যে আপনার ইনসেনটিভটা কত, তাহলে দেখা যায় যে বছরের শেষে যদি ইনসেনটিভটা থাকে তাহলে সেল সবচেয়ে বেশি হয় কখন? শেষের দিকে হবে। মাসের মধ্যে যদি আপনি ইনসেনটিভ থাকে যে মাস ওয়াইজ আপনি ইনসেনটিভ, তাহলে মাসে দেখবেন যে শেষ সপ্তাহে আপনার কি থাকে, আপনার সেলটা বেশি থাকে। অথবা কি করে যে আপনার ফরওয়ার্ড সেলিং করে। ফরওয়ার্ড সেলিংটা কিরকম, যে এই মাসে হয়তো আপনার সেল অনেক বেশি, এই মাসের সেলটা আপনি কম দেখায় আপনি কাস্টমারকে বলেন যে ভাই একটু মালে এদিক ওদিক আছে, আপনার ঠিক আছে আগের মাসে দিচ্ছি। তা আগের মাসের জন্য আপনি ইনসেনটিভটা ঠিক থাকে, তখন আপনি কি করেন ওই আগের মাসে আপনি সেলটা হয়তো দেখাচ্ছেন। তো এই নানান ধরনের প্রবলেম আছে সেলস ফর ইনসেনটিভ নিয়ে। যে সেলস ফোর্সের ইনসেন্টিভ যদি সেলের উপরে রাখেন তাহলে এই বিপদ আছে। এবং লাস্ট ক্লাসে বা আগে ক্লাসে আমি একটা ফরওয়ার্ড বাইং এর কথা বলছিলাম স্যার। জি, ফরওয়ার্ড বাইং এটার কথা বলছিলাম। ফরওয়ার্ড বাইং এর কথা বলছিলাম, জি। তো এই সেলস ফোর্সের ইনসেন্টিভটা যদি সেলের উপরে থাকে তাহলে কি হয়, দে উইল ফোর্স দ্য রিটেলার টুয়ার্ডস ফরওয়ার্ড বাইং। হ্যাঁ, তারা রিটেলারকে বা হোলসেলারকে ফোর্স করবে ভাই আপনি কিনেন, ঠিক আছে? তো এই সমস্যা হলে কি হয়, কারা সাফারার? ম্যানুফ্যাকচারার সাফারার হবে স্যার। ম্যানুফ্যাকচারার সাফার হইতেছে, এট দ্য সেম টাইম রিটেলারও কিন্তু সাফারার, কারণ তার সেল থাকে না। হ্যাঁ, সে কিনে তার স্টক ভরায় ফেলছে কিন্তু কনজিউমার তো কিনতে পারে নাই, বুঝতেছেন? তাহলে বিপদে পড়লো কারা? টোটাল সাপ্লাই চেইন বিপদে পড়লো না? কিসের কারণে? বিকজ আপনার ইনসেনটিভটা প্রপারলি আপনি কি করেন নাই, ডিজাইন করেন নাই। তারপর হচ্ছে ইনফরমেশন প্রসেসিং অবস্টাকল থাকে, যেমন এক নাম্বার তো বললাম যে ল্যাক অফ শেয়ারিং, যে অনেকে আপনার ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছে না, হয়তো বা কোনো সেন্সিটিভ কিছু থাকতে পারে, বা আমার ইনফরমেশন নানান সমস্যা থাকতে পারে, অথবা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে যে আপনার
আমরা যে ফোরকাস্টটা করি হচ্ছে সেলের ভিত্তিতে বা অর্ডারের ভিত্তিতে, নট অ্যাকর্ডিং টু কনজিউমার ডিমান্ড। সেলের ভিত্তিতে আর কনজিউমার ডিমান্ডের ভিতরে পার্থক্যটা কোথায়? যে ধরেন আপনার একটা মিষ্টি দোকান আছে, তো আপনার যদি অর্ডারের ভিত্তিতে করেন তাহলে কি হবে, আপনি সেই পরিমাণ অর্ডার যেটা হচ্ছে আপনার গত মাসে যেটা অর্ডার আসছে সেই অর্ডারের উপরে আপনি কি করলেন, আপনার প্রোডাকশনটা রিলাই করলো, কিন্তু আপনার ওইখানে অনেক লস সেল থাকে না, যে অর্ডার আসছে আপনি দিতে পারেন নাই, বা এমন আছে যে আপনার প্রোডাক্ট খারাপ থাকার কারণে অনেক সেল আপনি মিস করছেন বা তারা রিটার্ন দিয়ে গেছে। এই প্রত্যেকটাই তো কনজিউমার ডিমান্ড। আপনি যদি এটা মিট না করেন, কারা মিট করবে? কম্পিটিটর মিট করবে। তাহলে আপনার হওয়া উচিত কিসের উপরে? কনজিউমার ডিমান্ডের উপরে আপনার ফোকাসটা থাকা উচিত রাদার দেন অর্ডার। ঠিক আছে না? অপারেশনাল অবস্টাকল কি? যে আমাদের কিছু লট সাইজ থাকে। লট সাইজটা আমরা বুঝি। আচ্ছা, লট সাইজটা হচ্ছে আমরা যখন পারচেজ করতে যাই তখন যদি পাইকারি পারচেজ করেন, ফর এক্সাম্পল আপনি কারওয়ান বাজার থেকে কিছু কিনবেন, তাহলে আপনাকে কি কতটুকু কিনতে হয়? এক পাল্লা নাকি একবারে কতটুকু কিনতে হবে স্যার সেটা? হ্যাঁ, এক পাল্লা কিনলেন আপনি হয়তো 20 কেজি কিনবেন, এক পাল্লা হয়তো 5 কেজি হইতে পারে, তাই না? মাছ কিনতে গেছেন, আপনাকে বললো যে মিনিমাম 10 কেজি অর্ডার করতে হবে। তো এই যে লট সাইজ আমরা বাইধা দিই, লট সাইজ বাইধা দিলেও কিন্তু আমাদের কি হয়? সমস্যা হয়। সমস্যাটা কি? আপনার কিছু কি হয়ে যায়? ফ্রড বাইং হয়ে যায়। তাই হয় কিনা? সেগুলো আবার ইনভেন্টরি হিসেবে থেকে যাবে। হ্যাঁ, আবার লট সাইজের মধ্যে আরেকটা সমস্যা আছে। লট সাইজের যে কম্বিনেশন আছে, এটা আপনাদের বইতে অ্যাড্রেস নেই, আমাদের দেশে এই সমস্যাটা হয় যে কম্বিনেশনের মধ্যে আপনার দেখবেন যে প্রোডাক্টের একটা মিক্স দেয়, যেমন যেটা হট সেলিং প্রোডাক্ট সেটার সাথে বলে যে এই 5টা প্রোডাক্ট আপনি এইটা 10টা অর্ডার করতেছেন, তাহলে এই দুটোও নিতে হবে। এইভাবে নিলে নিতে পারবেন। এগুলো ফেস করছেন কিনা? আমাদের স্যার এরকম সমস্যা এখনো নাই, বাট এরকম যদি হয় সেই ক্ষেত্রে সাপোজ যেগুলা ফাস্ট মুভিং প্রোডাক্ট সেগুলোর জন্য যে র মেটেরিয়াল সেগুলো ইউজ হবে, কিন্তু যেগুলো নট ফাস্ট মুভিং না, স্লো মুভিং প্রোডাক্ট, সেগুলোর যে র মেটেরিয়াল সেগুলো যদি আমরা কিনতে বাধ্য থাকি ওই র মেটেরিয়ালের সাথে, তো সেগুলোর কনজাম্পশন হবে অনেক কম। তাহলে সেক্ষেত্রে ইনভেন্টরি হিসেবে থেকে যাবে, অনেক দিন লাগবে শেষ করতে। তো ওই অনেক কোম্পানি যারা ম্যানুফ্যাকচারার একটু মার্কেট লিডার, তারা এই কাজটা আমি করতে দেখতাম আর কি। যে ধরেন প্রাণ, সে বলল যে আমার এই 10টা হচ্ছে হট সেলিং আইটেম, আপনি যদি এই 10টা অর্ডার করতে চান তাহলে ওই 3টা প্রোডাক্ট অর্ডার করতে হবে। তো এইরকম করে দিতে হয়, বিক্রি না হলে তো সে তো এই 3টার জন্য ওই পুরা হট সেলিং প্রোডাক্ট হারাচ্ছে, তো বাধ্য হয়ে পড়ছে। কিন্তু ওই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে অত সেল না থাকার কারণে দে আর সাফার লস। তো এইগুলো সমস্যা আছে একটা লট সাইজ অর্ডারের। তাহলে এই জন্য তারা হয়তো অনেক সময় আপনার অনেক ইনফরমেশন শেয়ার করে না আর কি। 2 নম্বর হচ্ছে লার্জ রিপ্লেনিশমেন্ট লিড টাইম। লার্জ রিপ্লেনিশমেন্ট লিড টাইম থাকলে কি হয়? লিড টাইম বেশি। আপনি তখন কি করবেন? একটা প্রোডাক্ট পাইতে আপনার অনেক সময় লাগে, অর্ডার দিলে ধরেন অনেক সময় লাগে, তো সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন অর্গানাইজেশন? It's 4 o'clock. আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে মেবি। এটা তো আছে, আর কি করেন? মানে রেশনালটা কি কি করি? সেই ক্ষেত্রে যদি ইম্পোর্ট থেকে আসতে দেরি হয়ে যায়, প্রোডাকশন শর্ট পড়ে যায়, তখন আমাকে লোকালে হাই প্রাইস দিয়ে কিনতে হবে। এটা একটা সমস্যা, প্রোডাক্ট কস্ট বেড়ে যাবে। অথবা দেখা যেতে পারে অনেক সময় রেসিপি মডিফিকেশন করা লাগতে পারে, সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটিতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আপনি ধরেন বাজার করতে যান, যেই আইটেমটা ধরেন খুব ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় না, হয়তো মাসে একবার দুবার আছে শর্ট থাকে মার্কেটে, তখন আপনি কি করেন? প্রথমবারই বেশি করে কিনে রাখতে হবে, বেশি করে কিনে রাখি, এটা হচ্ছে হ্যাঁ, যে রিপ্লেনিশমেন্ট লিড টাইম যদি আপনার ভ্যারি করে বা বেশি থাকে, দেন ইউ স্টক আ লট, আপনার ইনভেন্টরি কস্টিংটা কি হয়? অনেক হাই হয়ে বেড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে রেশনিং এন্ড শর্টেজ গেম থাকে। রেশনিং এন্ড শর্টেজ গেমটা কি?
এটা সাধারণত হচ্ছে ম্যানুফ্যাকচারাররা, হোলসেলাররা বা ডিলাররা এই কাজটা করে থাকে। করার কাহিনীটা হচ্ছে যে মার্কেটে একটা প্রোডাক্টের হিউজ ডিমান্ড, তাইলে আপনার যত রিটেলার আছে সবাই যদি আপনার কাছে এসে সেই কোয়ান্টিটির প্রোডাক্ট চায়, আপনার কাছে আছে 50টা প্রোডাক্ট, আপনার আছে 10 জন রিটেল, সবাই 10টা করে চাইলো, তাহলে আপনি কতটুকু তাকে স্যাটিসফাই করতে পারবেন? 50%। 50% আপনার কাছে মাল আছে। তখন কি করে এই হোলসেলাররা 50% এইভাবে না দিয়ে তারা তখন চিন্তা করে যে আমার সে গত কি পরিমাণ অর্ডার চাইছে সেই অর্ডারটার উপরে আমরা কি একটা রেশনিং করার চেষ্টা করি, যে তুমি 10টা চাইছো, ঠিক আছে 5টা দিয়ে দিলাম। এখন ওই হোলসেলার যখন আবার ম্যানুফ্যাকচারের কাছে অর্ডার করবে, সে কোনটা অর্ডার করবে? 5টা করে 5 জনের, অর্থাৎ 50টা অর্ডার করবে, নাকি 100টা অর্ডার করবে? 100 করে 100টা অর্ডার করবে। আগের বার মাল পাইনি, সে চেষ্টা করবে এবার বেশি করে মাল নিয়ে স্টকে রাখা যায় কিনা সেই চিন্তা করবে। আচ্ছা, তাইলে এর পরের মাসে যখন ডিমান্ড মোটামুটি স্টেবল, তখন গেলে দেখা যায় কি সমস্যাটা হয় কি, যে এই রিটেলাররা লজিকটা কি, রিটেলার লজিক হচ্ছে আমি যদি 10টা চাই তাহলে আমাকে কত দিবে? 50% দিবে। 5টা, 20টা চাইলে 20টা চাইলে তখন সে 10টা পাবে, তখন 10টা পাবে। তখন রিটেলাররা কি, 20টা রাইট, ডিমান্ড দিচ্ছে 20টার ডিমান্ড, কিন্তু এরপর যখন হোলসেলার ম্যানুফ্যাকচারের কাছে আবার সে অর্ডার প্লেস করতেছে, সে তো 10টাটা করতেছে না, করতেছে কোনটা? 20টা মিক্সচার ওয়াইজ আপনার ডিমান্ড মানে অর্ডার প্লেস করতেছে। তাহলে ইনফরমেশন কি পরিমাণ ভালো, অ্যাকচুয়াল ডিমান্ড কি বাড়ছিল না এটা হচ্ছে ইনফ্লেটেড ডিমান্ড? ইউজ বেড়ে গেল। ইনফ্লেটেড ডিমান্ড। এই ডিমান্ড অনুযায়ী যদি আমরা ম্যানুফ্যাকচারাররা র মেটেরিয়াল প্রাইস কিনি, র মেটেরিয়াল যদি অ্যারেঞ্জ করি নেক্সট মান্থের জন্য, তাহলে নেক্সট মান্থে আমার 50% ইনভেন্টরি ধরে রাখতে হবে, সেল হবে না। তো এই জন্য এই রেশনিং গেমটা যখন চলে এবং রেশনটা যখন প্রপারলি আপনি ডিজাইন না করবেন বা স্ট্র্যাটেজিক্যালি মেনটেন না করবেন, তখন দেখা যায় যে বুলহুইপ ইফেক্টটা খুব বড়ভাবে দেখা দেয়। তো এই হচ্ছে আমাদের মার্কেটের অবস্টাকল গুলা, যে অবস্টাকলের কারণে আমাদের কি হয়, আপনার এই বুলহুইপ ইফেক্ট গুলা দেখা যায় বা অর্গানাইজেশনের কোঅর্ডিনেশন গুলো প্রপারলি মেনটেন করা যায় না। এরপর আছে অবস্টাকল, আরেকটা হচ্ছে প্রাইসিং অবস্টাকল। প্রাইসিং অবস্টাকলটা কি? প্রথম বলছে লস সাইজ বেস কোয়ান্টিটি ডিসিশন, একই, যে আপনি যখন প্রাইসিং করেন তখন প্রাইসিংটা আসে কি লট সাইজের উপর। আপনি যদি ডিসকাউন্ট দেন তাহলে কিসের উপর থাকে? লট সাইজের উপর। কেমন? যে আপনি প্রথম 1000 আইটেমের জন্য এত ডিসকাউন্ট, পরের 2000 আইটেমের জন্য এত ডিসকাউন্ট, 3000 আইটেমের উপর এত ডিসকাউন্ট। তাইলে আপনি কি লোড করতেছেন? ফরওয়ার্ড বাইং লোড করতেছেন। যে ফরওয়ার্ড বাইং করতে তাকে কি করতেছেন? ইন্সপায়ার করতেছেন, তাই কি না? তার লাগে হয়তো 1500, কিন্তু তাকে যে সেকেন্ড স্টেপটা পাওয়ার জন্য তাকে অর্ডার করতে হচ্ছে 2000। তাহলে 500 আইটেম কিন্তু তার জন্য কি ওভার স্টক। তাহলে তার ইনভেন্টরি কস্ট বাড়তেছে। আপনার হয়তো সেল বাড়লো, ইনভেন্টরি কমে আসলো, বাট তার ইনভেন্টরি বাড়ার কারণে আপনি ফরওয়ার্ড বাইং এর ঝামেলায় পড়ে গেছেন। দেখতেছেন কোথায় কোথায় সমস্যাগুলো, এগুলো একটু মাইনিউটলি মাথায় রাখবেন। তারপরে হচ্ছে প্রাইস ফ্লাকচুয়েশন থাকে। আপনার প্রোডাক্টের প্রাইস যদি খুব বেশি ফ্লাকচুয়েট করে অর্গানাইজেশনে, তখন ইনভেন্টরি সমস্যা দেখা দেয়, অর্থাৎ সবাই একটু বেশি ইনভেন্টরি ম্যানেজ করার চেষ্টা করে। যেমন বাজারে যেমন রোজার টাইম বা এখন যখন একটা টাইম বলতেছে আপনাদের মার্কেটে, আমি বলে দিচ্ছি যে সামনে আমাদের মার্কেটে একটা খুবই আনস্টেবল একটা সিচুয়েশন আসতেছে, ফেস করবো আমরা যারা স্পেশালি হচ্ছে ইম্পোর্টিং গুডসের ক্ষেত্রে, বা যেসব র মেটেরিয়াল আমরা দেশের বাইরে থেকে আনায় থাকি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা আনস্টেবল সিচুয়েশন হইতে পারে, আল্লাহ নোজ বেটার। তো এখন যখনই মার্কেটে ফ্লাকচুয়েশন দেখা দেয়, তখন রিটেলাররা বা আমরা কনজিউমাররা কি করি? স্টক করি স্যার, স্টক করি আর হচ্ছে প্রাইস বাড়ায় দিই। স্টক করি, প্রাইস বাড়ায় দেই। এই সমস্যাগুলো আমরা কি করি? ফেস করার চেষ্টা করি বা ফেস করে থাকি। তো আমরা সামনে এই স্ট্র্যাটেজি গুলো দেখবো যে কোন কোন স্ট্র্যাটেজি নিয়ে গেলে আমাদের আসলে এই জিনিসগুলা থাকবে না আর কি। এরপর দেখেন বিহেভিয়ারাল কিছু অবস্টাকল আছে। আমরা তো মানুষ নাকি? জি স্যার। মানুষ কি রেশনাল? রেশনাল না স্যার। রেশনাল না স্যার, রেশনাল না স্যার। মানুষ, তাহের সাহেব কিছু বলতে চাচ্ছেন? স্যার মানুষ রেশনাল কিনা বলতেছেন, এটা ইরেশনাল ভাবে। ইরেশনাল না, মানুষকে আমরা বলি
লেস দেন রেশনাল। আগে আমরা বুঝতাম যে মানুষ ইকোনমিক্সের যত থিওরি আছে আপনি দেখেন যে এগুলোর পার্টিকুলার মানে প্রাইমারি অ্যাসাম্পশন হচ্ছে যে মানুষ হচ্ছে কি রেশনাল অর্থাৎ যৌক্তিক ডিসিশন নিবে। বাট গত যে আপনার এই ইয়েগুলো 2009-10 এই পিরিয়ডটা আপনার যখন আমাদের ইকোনমিক ইনস্টেবিলিটি গেল তখন ইকোনমিক্সটা মানছে বা স্বীকার করছে বা বিহেভিয়ারাল ফাইন্যান্স বিহেভিয়ারাল ইকোনমিক্স তারা বলছে যে ভাই এতদিন যা থিওরি আছে এই থিওরিতে সমস্যা আছে বেসলাইনে। মানুষ আসলে কি না রেশনাল না, মানুষ কি না রেশনাল না, তাহলে কি ইরেশনাল না, ইরেশনাল না, মানুষ হচ্ছে লেস মানুষ হচ্ছে লেস দেন রেশনাল। লেস দেন রেশনাল একটা উদাহরণ দেই, খুব কমন উদাহরণ। আপনারা সিনেমা দেখেন তাই না, দেখেন কি না? তো সিনেমা দেখার সময় আপনারা দেখেন যে নায়কের কি আছে, কখনো দেখেন যে একটা সাইকেল করে যাচ্ছে, কখনো দেখেন যে একটা বাইক করে যাচ্ছে, তারপরে আবার দেখেন যে বাসায় খুব সমস্যা, চাকরি পাইতেছে না, খাবার পাইতেছে না, এরকমও আমরা অনেক সমস্যা দেখি তাই কি না? এর থেকে ওর থেকে নিয়ে চলতেছে। আবার একটু যদি ভিলেনের এখন দেখেন তো ভিলেনের দেখবেন যে বডির গেটআপ চেহারা টেরা এখন নায়কের চেয়েও অনেক হ্যান্ডসাম ভিলেন তাই কি না? জি স্যার, ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার। ফাইন্যান্সিয়াল কন্ডিশন, গাড়ি টাড়ি, আমলা। তো মেয়ে যদি রেশনাল হইতো, উর্মি আছেন? জি স্যার আছি। হ্যাঁ, উর্মি যদি রেশনাল হইতো তাহলে কোন দিকে যেত? বিলিয়নের দিকে স্যার। ভিলেনের দিকে যেত তাই না? কিন্তু উর্মি তো রেশনাল না। ঠিক আছে, তো যাই হোক মানুষে আমরা কি বলতেছি লেস দেন রেশনাল। আচ্ছা, তো দেখেন ইস্ট স্টেজ অফ সাপ্লাই চেইন ভিউজ ইটস অ্যাকশন লোকালি, সবাই লোকালি চিন্তা ভাবনা করে, তার নিজস্ব বেনিফিটটা নিয়ে আমরা সবাই কি করি চিন্তা ভাবনা করি। তো ওইটা করতে যে কি করি আপনার পুরো নৌকাটাকে ডুবাই দিই তাই না? আমরা যেমন দেখা যায় যে নৌকা টোকা ঝড়ের মধ্যে আছে তখন সবাই একজন আতঙ্কিত হইয়া লাফায়া পড়তে চায়, সে যখন লাফ দেয় আপনারা জানেন যে ফিজিক্সের নিয়ম হচ্ছে আপনি যখন পুশ করবেন তাইলে না লাফ দিতে পারেন, যখনই পুশ করতেছেন নৌকাটা তো নিচের দিকে ডাবতেছে তাই কি না? ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তারপরে ডিফারেন্ট স্টেজ অফ সাপ্লাই চেইন রিঅ্যাক্ট টু দ্য কারেন্ট লোকাল সিচুয়েশন রাদার দ্যান ট্রাই টু আইডেন্টিফাই দ্য রুট কজেস। অর্থাৎ মূল প্রবলেমটা আসলে কোথায় সেইটা আইডেন্টিফাই করার চেষ্টা করি না। হ্যাঁ, যেমন লাস্ট ক্লাসে আপনারা বলতেছিলেন যে বাংলাদেশের লোকজন আপনার ইন্ডিয়ানদের অনেক ব্যবসা শেখাইছে তাই না, স্টকিং জিনিসটা শেখাইছে, তারা ওইখানে বড় বড় ধরনের আপনার আপনার ওয়্যার হাউস খুলে পেঁয়াজের দাম বাড়ায় দিতেছেন। তো আসলে প্রবলেমটা তাহলে এইটা আমাদের গভর্নমেন্ট কি অ্যাড্রেস করছে কিনা? যেমন আপনারা জানেন যে এখন অনেক এই যে আজকে খবর শুনতেছিলাম যে এতদিন আপনার ইম্পোর্টাররা বলছে ট্যাক্সের কথা বলছে, ট্যাক্স বাড়ায় গভর্নমেন্ট নানান সমস্যা, তো এখন ট্যাক্স কমায় দিছে, তো এখন কি বলবে ব্যবসায়ীরা, এটা হচ্ছে দেখার ইস্যু আর কি। এই এই সমস্যাগুলো থাকে, হচ্ছে রুট কজটা কোথায়। এখন গভর্নমেন্ট যদি বের করতে পারে, ব্যবসায়ীরা ব্যবসা করতেই যাবে, এখন আপনার স্ট্র্যাটেজিটা কি হবে? আমরা কিন্তু দুইটাই বলতেছি, আপনার ব্যবসার দিকেও বলতে আপনি যদি ম্যানুফ্যাকচার দিকে বা ইম্পোর্টার সাইডে থাকেন, আবার গভর্নমেন্ট সাইডে যদি আপনি কন্ট্রোলিং সাইডেও থাকেন, তাইলেও এখান থেকে অনেক স্ট্র্যাটেজি আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ সাপ্লাই চেইন ব্লেম ওয়ান অন আনাদার, যেটা বলি যে দেখবেন যে এটা খুব কমন সিচুয়েশন, দাম বাড়লে রিটেলাররা বাজারেররা হোলসেলারদের দায়ী করে, হোলসেলাররা ইম্পোর্টাররা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটকে দায়ী করে, সবাই একজন আরেকজনকে দায়ী করা শুরু করে, কিন্তু সাফারার কে? ম্যানুফ্যাকচারার সাফারার। আর আমি স্পেশালি পেরিশেবল গুডস এর ক্ষেত্রে দেখছি, পেরিশেবল গুডস বলতে হচ্ছে আমাদের যে কাঁচা বাজারটা, আপনারা গেছেন কিনা কাউরান বাজারে? জি স্যার। কাউজান বাজারে এক পাল্লা যেটা হয় দাম, সাধারণত আইসা দেখবেন যে আপনার কাঁচা বাজারে ওটা 1 কেজি, খেয়াল করছেন এই জিনিসটা? আপনি ওইখানে এক পাল্লায় যেটা কিনবেন, আপনার লোকাল বাজারে এসে দেখবেন যে 1 কেজির দাম সেটা। জি স্যার, প্রাইসটা লোকাল মার্কেটে কারণ বাজারের চেয়ে বেশি, অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি। জি, মানে সবজি বিক্রেতারা বা পেরিশেবল গুডস যারা বিক্রি করে তারা হচ্ছে অ্যাটলিস্ট ডবল, তো ঠিক আছে ডবল হচ্ছে তাদের হচ্ছে
ন্যায্য জিনিস তারা মনে করে, এর চেয়ে 2 গুণ 3 গুণ 5 গুণ যদি তারা আপনার দাম না রাখতে পারে, তাহলে তাদের ওই যে ওরা বলে ভাই আমার তো কেনা দাম পোষায় না, নেই, কেনা দাম উঠবে না, কেনা পোষাবে না। দামই হয় নাই। ঠিক আছে, তো কারণ বাজারে গেলে এই জিনিসগুলা যদি বাজারে বাজারে ঘোরা যায়, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলা আমরা দেখতে পারি। এখন আপনি যদি টের পান যে কারণ বাজারে যদি আমাদের এরকম অনলাইন একটা বাজারের মনিটরিং এর চার্ট থাকতো, কারণ বাজারের ওয়েবসাইট, যেখান থেকে আপনি দেখতে পারতেন যে কোন প্রাইসটা আসলে কত, তখন তো আপনার রিটেলার যারা আছে, আপনার লোকাল রিটেলার, তাদের সাথে আপনি অনেক কিছু বার্গেন করতে পারতেন, বা সে যখন দাম চাবে অত চাইতে পারে না। আপনি দেখবেন আমাদের দেশে যে মোবাইল মার্কেট গুলা বা ইলেকট্রনিক্স মার্কেট গুলা, কম্পিউটার মার্কেট গুলা, এরা কিন্তু মার্কেটে গেলে আপনার কাছে আর আগের মতো একটা ফোনের মানে উল্টাপাল্টা দাম চাইতে পারে না স্যার, কারণ- অ্যাভেলেবিলিটি অনেক বেশি। হ্যাঁ, আর পোলাপান যায় কিন্তু এত মার্কেটে এই ফোনে কি আছে ওই ফোনে আছে এখনকার মানে ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে না, বিকজ আপনি একটা মোবাইল বাজারে কেনার আগে ইউ ডু এ লট অফ সার্চ, আপনি জিএসএম এরিনা, এইটার রেটিং কেমন, এইটার কনফিগারেশন কেমন, দেখে টিকা আপনি মার্কেটে যায় বলেন যে এইটা আছে কিনা বা এইটার দামটা কত, বাস আপনি নিয়ে নিচ্ছেন। তো ওরাও জানে ভাই মার্কেট থেকে পোলাপান চাইনা টেনে আসে, আমি কোনো আপনার অ্যাবনর্মাল প্রফিট তাদের কাছ থেকে করতে পারবো না, সো আই হ্যাভ টু চার্জ মানে রিজনেবল, তাই কিনা? জি স্যার। তো এরকমই যে ব্লেম গেমটা যেন আমাদের মধ্যে আপনার হওয়ার চান্সটা না থাকে, যে আপনি যদি ইনফরমেশন অ্যাভেলেবেল করেন, আমরা মূলত ব্যবসায়ী কিন্তু হিসাবে দেখেন যে ইনফরমেশন দিয়েই ব্যবসা করি। কাস্টমার বা হোলসেলার ইনফরমেশনটা জানে না বলে আপনি হয়তো ওই প্রাইসটা চার্জ করতে পারতেছেন, সুপারনর্মাল প্রফিট কিন্তু আপনি এমনিই চার্জ করতে পারেন না। আমি কি বুঝাতে পারতেছি? গ্রামে গেলাম, দেখলাম যে গ্রাম আর গ্রাম নাই, এখন এরা ওই শেখ হাসিনার উপশহর হয়ে গেছে। তো ওই আপনার চায়ের দোকান বানাইছে, আপনার কি করছে, সে বাইরে থাকতো, বাইরে থেকে আইসা একটা রাস্তার পাশে জমি নিয়েছে, জমিটা গর্ত করছে, ওরা ধরেন 4-5 হাত পানি সমান আপনার শ্যালো করে পুকুর বানাইছে, পুকুরের উপরে এই আপনার ইয়ে করছে বাঁশের সাঁকো এন্ডে এন্ডে আচ্ছা। আপনার বসার জায়গা, খুব সুন্দর। তো করোনার আগে গত 1.5 বছর আগে 3 মাস সময় পাইছে আর কি সেল করার। আমরা বললো যে আমরা তো 2 বছর যাই নাই করোনার কারণে, তো গিয়ে দেখলাম বললো যে 3 মাসে 10 জনে আপনার 5 জনে আপনার 11 ইয়ে করছে আর কি, কত টোটাল তাদের ইনভেস্টমেন্ট ছিল 11 লক্ষ টাকা। এই 3 মাসের ব্যবসায় ওরা বলতেছে আমার প্রত্যেকের, আমাদের যারা 11 জন ইয়ে আছে, 10 জন আমাদের যারা ইনভেস্টর আছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 11 লাখ ঢুকে গেছে। বাহ। চিন্তা করছেন? তো এটা তো তাদের প্রফিট, তাহলে সেল কেমন হচ্ছে? এবং আমি যাই দেখলাম যে রিয়েলি টেস্টে মানে পুরা ঢাকার মতো যে মাটি দিয়েতে চা দিচ্ছে, চায়ের ভিতরে আবার একটু ইউনিকনেস আছে, তারা ওই যে আপনার ইউজ করতেছে বাদাম। না ইয়ে দিচ্ছে কি যেন কোকোনাট, হ্যাঁ কোকোনাট। আচ্ছা আচ্ছা। তারপর নানটা দেখতে গেলাম, কারণ একটা রেস্টুরেন্ট ভালো না খারাপ আপনি নানটা বা বাটার নান যেগুলো আছে এগুলো দেখলে বুঝতে পারেন। তো নানটা অর্ডার দিলাম, খুব ভালো মানের নাম দেখলাম, কিন্তু ঠিকই আছে ভালো। তো ওরা বললো যে লাইন দিয়ে তখন বাইরে দাঁড়ায় থাকছে পোলাপান, কারণ সারা হঠাৎ করে গ্রামে একটা জিনিস খুললে আশেপাশে যত গ্রাম আছে ইউনিক, তো সবাই দেখতে আসে, সবাই আসে একবার ঘুরে, একবার হইলো ঘুরে ঘুরে যায়। যায়, খায়া যায়। তো এটা দেখা দেখি দেখলাম যে আমাদের পাশে আরেকটা ছেলে করলো, তারা হচ্ছে প্রায় 12 কোটি টাকার প্রজেক্ট নিচ্ছে। ও করছে সিঙ্গেল, ওই ছেলে করছে ডবল, দোতলা দোতলা মাচা বানাইছে, ভিতরে আপনার পানির ফোয়ারা বিশাল করছে আর কি। আবার একটা হচ্ছে বর্তমান আইনমন্ত্রী যে আছে ওনাদের এলাকা শশীদলের দিকে ইন্ডিয়ান বর্ডারে আর কি, ওইটা যাওয়া হয়নি, ইনশাল্লাহ হয়তো নেক্সট টাইম যাবো আর কি। তো এই যে দেখেন এই কাজগুলো হইতেছে, হ্যাঁ, তো এগুলো শেখার বিষয় আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা ব্লেম গেমটা যেন না করে, যদি ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে তাহলে কি হবে, আপনার সবাই আপনার থেকে কিন্তু কি পারবে না অ্যাপ্রাপ কোনো মুনাফা করার চান্স খুবই কম। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে নো
no stage of supply chain learns from its action. এই যে প্রতি বছরই যে একই ধরনের গেম আমরা দেখি, কারা করতেছে তারাও মোটামুটি আমরা টের পাই, কিন্তু আমরা কি শিখতেছি? না স্যার, একই জিনিস বারবার হচ্ছে। তাই না? তো আমরা নন টেক্স লার্নিং ফ্রম হিস্ট্রি আমরা বলি, আমরা তো এটা হিস্ট্রি না, আমাদের তো দৈনন্দিন জিনিস। এখন এরকম যদি একটা ইনফরমেশন সাইট থাকে তাহলে হয়তো আমরা এদিক দিয়ে খুব আমরা বেনিফিটেড হইতাম আর কি। তারপর ল্যাক অফ ট্রাস্ট এবং সাপ্লাই চেইন পার্টনার্স, হ্যাঁ, এটার ফলে কি হয়, সবাই এখান থেকে অপরচুনিস্টিক হয়ে যায়, যে যার এন্ডে তাদের অপরচুনিটি গুলা আপনার ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে, যেটা আসলে আমাদের হওয়া উচিত না। তাইলে সোফার তাহলে আমরা বুঝতে পারছি যে কোঅর্ডিনেশন না থাকলে, জি, কোঅর্ডিনেশন না থাকলে উই সাফার ফ্রম বুল হুইপ ইফেক্ট। বুল হুইপ ইফেক্ট হলে কি কি সমস্যা দেখা যায়, এরকম 8-10টা সমস্যা আমরা দেখলাম। এন্ড তারপরে দেখলাম যে বুল হুইপ ইফেক্টের মানে কোঅর্ডিনেশনে হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে কোথায় আপনার এই প্রবলেমটা আসে। এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করব যে আমরা এই প্রবলেমগুলো কিভাবে অ্যাড্রেস করতে পারি বা সলভ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে ম্যানেজারের লিভার। তাহলে 1 নাম্বার ম্যানেজার লিভার হচ্ছে অ্যালাইনিং গোলস এন্ড ইনসেনটিভ। অ্যালাইনিং গোলস এন্ড ইনসেনটিভস, আপনার অর্গানাইজেশনের গোল কোনটা, হ্যাঁ। তাহলে অ্যালাইনিং গোল প্রথম হচ্ছে ইনসেনটিভস, কিভাবে আপনি অ্যালাইন করতে পারেন। এখন ইনসেনটিভসটা বলা হচ্ছে ভাই আপনি ইনসেনটিভটা দেন হচ্ছে রাদার দেন আপনার সেলের উপরে না দিয়ে কনসাম্পশনের উপর দেন। কিসের উপরে? কনজাম্পশনের উপরে। সবাই রিটেলারকেও দেন, আপনি ইয়েকেও দেন, আপনার সেলসম্যানের উপরেও দেন। তাইলে টোটাল কনজাম্পশন যেটা হচ্ছে, তখন যদি রিটেলার হয় তাহলে ওইখানে আপনার ফরওয়ার্ড বাইং এর সুযোগ নেই। আমি কি বুঝতে পারলাম? যে আমার ভাই কিনা বসে আছেন, মাল কিনলেন পরে কিনলেন না, হ্যাঁ, তো সেই যে গতদিনে আমরা যেমন ফরওয়ার্ড বাইং এর গল্পটা বললাম, তো আপনি যদি ফরওয়ার্ড বাইং না থাকে তাহলে ইনসেনটিভসটাও আপনি কি করতেছেন, যেহেতু কনজাম্পশনের উপর দিয়েছেন, তাহলে তো রিটেলার এক্সট্রা মাল আপনার থেকে কিনবে না। যখন যতটুকু কনজাম্পশন হচ্ছে, কাস্টমার যতটুকু আপনার থেকে কিনতেছে, সেটার উপরে আপনার কি হবে, ইনসেনটিভ যাবে। তখন মূলত ডিমান্ডকে আমরা বাড়ানোর চেষ্টা করব। কিসের বাড়ানোর চেষ্টা করব? ডিমান্ড। তাইলে ফরওয়ার্ড বাইংটা হচ্ছে না। আমি কি কনসেপ্টটা বোঝা গেছে? যেমন আইসক্রিম আপনি সেলসম্যানকে সেলের উপর সেলস, হ্যাঁ, রিটেলারকে ওইটার উপর মানে আপনি ইনসেনটিভ না দিয়ে আপনি বলে দিলেন কয়টা আইসক্রিম বেচা হইলো, কাস্টমাররা কয়টা খাইলো, সেটার উপরে আমি আপনাকে কি দেব, রিটেলারের কোনো ইনভেন্টরি রাখার সুযোগ নেই। হ্যাঁ, তখন দেখবেন যে আপনার ওই ধরনের যারা একটু কানিং লোক, তারা এই কাজটা করার সুযোগ পাবে না আর কি। তাহলে প্রাইসিং ফর কোঅর্ডিনেশন, এখন প্রাইসিং এমন ভাবে আমরা সেট করে দিব যেন অটোমেটিক আমার কি হয়, কোঅর্ডিনেশনটা থাকে। যেমন এটা একটা বললাম যে ইনসেনটিভ ওরকম দিলেন, প্রাইসিংও আমরা সামনের চ্যাপ্টার গুলোতে দেখবো যে প্রাইসিং কেমন সেট করলে পরে অটোমেটিকলি কোঅর্ডিনেশন করতে বাধ্য হয়। আফটার সেলস আর রিটেলার, এটা হচ্ছে। তা এই যে আমরা বললাম যে কনসাম্পশনের উপরে, এইটা টেকনিক্যাল নামটাকে বলে হচ্ছে সেল থ্রু। কি বলি আমরা? সেল ইন না, আমরা সবসময় করি কি, সেল ইন। আমাদের দরকার কি, সেল থ্রু। আপনি দেখবেন যে ইয়ে আছে, ওই যে পেপসি, কোকা-কোলা, এরা ওই যে কর্কের ইয়াটা দিতে বলে, এসএমএস এ করে পাঠাইতে বলে, বিভিন্ন ক্যাম্পেইন থাকে না, খেয়াল করছেন? স্যার থাকে, ওই যে নামটা যদি মেলাতে পারে সবগুলো দিয়ে, এইটা ওয়ান অফ দা ওয়ে যে কি পরিমাণ কনজাম্পশন হচ্ছে রাদার দেন সেল, তারা বুঝে যায় মার্কেট থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ইমপ্রুভিং ইনফরমেশন ভিজিবিলিটি এন্ড অ্যাকুরেসি। এখন আপনি আপনার কাস্টমার ডিমান্ড ডেটাটা কার সাথে শেয়ার করতে হবে? আপনার যে সাপ্লাই চেইনের আপার স্টেজে যারা আছে তাদের সাথে আপনি কি করবেন, এটা শেয়ার করবেন। এখন শেয়ার করতে গেলে আপনার কি সব শেয়ার করার দরকার আছে? না। এখন ইনফরমেশন সিস্টেমের যুগ, আপনাকে কিন্তু আপনার টালি খাতা বা সেলস এর খাতা দেখানোর দরকার নাই। যখনই সেল হইতেছে আপনি শুধু ওই কোডের ডেটাটা আপনি কাকে দেন,
আপনার ইয়ে কি দিয়ে দেন, হোলসেলার, ডিমান্ড বা ম্যানুফ্যাকচারার তাদেরকে দিয়ে দিতে পারেন। এখন আপনার কি প্রত্যেক দিনে সেল দেওয়া দরকার আছে? না স্যার। না, আমার যদি প্রোডাক্টের ডিমান্ডের উপর আমি যদি তাকে উইকলি আপনাকে ইয়ে দেই, আমার ডেটাটা দেই বা মান্থলি ডেটা দেই, আপনার জন্য হয়তো সাফিসিয়েন্ট বা কাফি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার প্রতিবার আপনার সিস্টেমটা এত লোড দেওয়ার দরকার নেই যে আমাকে প্রতিদিনের সেল। হ্যাঁ, প্রতিদিনের সেল কেমন হইতে পারে, যেমন আপনি একটা চায়ের রেস্টুরেন্ট, আপনি ওইখানে দুধটা আপনার হয়তো প্রতিদিন লাগতে পারে, তাও কি তারা দুধ প্রতিদিন কিনে রেস্টুরেন্টে? না স্যার। কিনা। মিষ্টির দোকানে এদের দরকার হয় অনেকের প্রোডাকশনের ক্ষেত্রে, যেমন বড় মিষ্টির দোকানগুলো যেগুলো আছে, তারপর হচ্ছে আপনার যেমন এক্সপায়ারি ডেট হলো প্রোডাক্টে মনে হয় স্যার বেশি লাগে একটু। বেশি লাগে। তো এইগুলো হচ্ছে, তাও দেখবেন যে উইকলির বেশি, উইকলির কমে আপনার আসলে ডেটা নেওয়ার লাভ নাই। উইক বা মান্থ আপনার ডেটা হলেই যথেষ্ট। তো সবার ক্ষেত্রে আমি সব ডেটা হয়তো শেয়ার করবো না, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ডেটা আমি শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে শেয়ার করতে তো আমার সমস্যা নেই যে তোমার এই প্রাণের ক্যান্ডি কয়টা সেল হয়েছে, আপনি কি প্রাণকে বলিয়ে দিতে পারেন যে ভাই মান্থলি আমার এতটা সেল হয়, তাহলে প্রাণ একটা কি সুন্দর আপনাকে তাদের এগ্রিগেট ডিমান্ডের উপরে ফোরকাস্টিংটা সুন্দর করে আপনাকে সাপ্লাই দিতে পারে। সেক্ষেত্রে যদি তার ওভার প্রোডাকশন, আন্ডার প্রোডাকশন বা ডিমান্ডটা প্রপারলি সে মার্কেটে জানতে পারে, তাহলে ওই যে আইটেমগুলা মানে অফ মুভিং আইটেম বা স্লো মুভিং আইটেম, সেটা আপনার উপরে ধরা দেওয়ার কি চান্স কম, তাই কিনা? এরপরে আরো কিছু আমরা যেমন কোলাবোরেটিভ ফোরকাস্টিং ইউজ করতে পারি, যে সবাই মিলে একটা ফোরকাস্টিং করি। সামনে আমরা এইগুলো দেখবো কোলাবোরেটিভ, বা এর আগে একটা চ্যাপ্টার 8 এ উদাহরণটা দেখতে পারছেন, ওই যে তারা তাহুই সল্ট মনে আছে যে কখন দিবে, জানুয়ারিতে দিবে না এপ্রিলে ডিসকাউন্টটা দিবে, ওইখানে আমরা দেখছি দুই কোম্পানি মিলে ডিসিশনটা নেয়, মনে আছে কিনা? চ্যাপ্টার 8 আমরা এই জিনিসটা দেখছিলাম। আচ্ছা, তো তারা একসাথে করলে সুবিধা, যেমন ওয়ালমার্ট আর পিএনজি তারা কোলাবোরেটিভ ফোরকাস্টিং করে। হ্যাঁ, এদের জন্য সুবিধা, তাহলে আন্ডার প্রোডাকশন, ওভার প্রোডাকশন কম হয়। তো আপনার যদি মেইন কাস্টমার ধরেন স্বপ্ন সবগুলো চেইনে আপনি হয়তো কোনো প্রোডাক্ট দেন, তাহলে স্বপ্নের সাথে আপনার বসে কি করা, ফোরকাস্টিংটা করা ভালো, তাই না? আচ্ছা, তারপরেও যেমন আমাদের কিছু টুল আছে, যেমন কন্টিনিউয়াস রিপ্লেনিশমেন্ট প্রোগ্রাম, ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি থাকে। তো কন্টিনিউয়াস রিপ্লেনিশমেন্ট প্রোগ্রামে যেটা হয় যে ইনভেন্টরি ইজ মেইনটেইন বাই দা আপনার রিটেইলার, তার এখানে ইনভেন্টরি থাকে, আপনি সেলসের ডেটা পাওয়ার পরে যখন ইনভেন্টরি তাদের রিঅর্ডার পয়েন্টে নেমে যায়, সাথে সাথে আপনি যে তাদের ইনভেন্টরিটা ফিল আপ করে দিয়ে আসেন। ঠিক আছে? এই ক্ষেত্রে বাংলাদেশ একটু অ্যাডভান্স, দেখবেন যে বিভিন্ন সুপার সেন্টারে আপনার দেখবেন অনেক কাজ করে, কি যেন বলে, আপনার যে সেলসম্যান কাজ করে, দেখবেন ভিতরে সুপার শপগুলোর ভিতরে খেয়াল প্রমোশনের জন্য, প্রমোশনের জন্য সারা বছরই দেখবেন যে প্রমোশন চলে। জি স্যার। ঠিক আছে, তো ওইটা সিআরপি না, ওইটা হচ্ছে ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি, অর্থাৎ স্বপ্ন তার ইনভেন্টরিটা নিজে ম্যানেজ করবে না ওই প্রোডাক্টের, এই ইনভেন্টরিটা ম্যানেজ করে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার। যখনই ওই ইনভেন্টরিতে পার্টিকুলার লেভেলে নেমে যায়, সে এসে সুন্দর করে আপনার টাক সাজায় দিয়ে যাবে। আরেকটা ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি আমাদের দেশে খুব ভালো চলতেছে অনেকদিন ধরে, আপনাদের ওই যে কম্পিউটার মার্কেট যেটা খেয়াল করছেন? হ্যাঁ, কম্পিউটার মার্কেটটাতে হচ্ছে আপনার দেখবেন যে ভিএমআইটা খুব চলে। ভিএমআই চলে কেন? আপনি যদি একটা কম্পিউটার কিনতে যান, ও বলবে যে কি লাগবে, র্যাম ট্যাম সবকিছু জানবে আপনার থেকে, প্রাইসটা সেট করবে, বলবে একটু বসেন, বসে সে কি করবে কি প্রসেসরের থেকে প্রসেসরটা নিয়ে আসবে, তারপরে হচ্ছে র্যামের আপনার কোম্পানি থেকে র্যাম নিয়ে আসবে, সাপ্লাই থেকে র্যাম, কেসিং এর জন্য নিয়ে আসবে, সবার থেকে নিয়ে এসে আপনাকে এখানে সে অ্যাসেম্বল করে দিয়ে দিবে। সে কিন্তু কোনো ধরনের মেনটেন করে না, ইনভেন্টরি মেনটেন করে না। সুবিধা না অসুবিধা? আপনার তো কোনো ধরনের কি লাগছে না, প্রোডাক্টের ইনভেস্টমেন্ট লাগতেছে না। এই জন্য দেখবেন যে ম্যাক্সিমাম মার্কেটে যারা হচ্ছে কাজ করে, ওই দোকানগুলা দেখবেন রিটেলারের দোকানে মাল থাকে না, প্যাকেট থাকবে। গেছেন কম্পিউটার মার্কেটে? না স্যার, যাইনি কখনো। সাপ্লাই চেনে কাজ করলে ঘুরবেন না, এই যে কারওয়ান বাজার যাবেন, তারপরে কম্পিউটার মার্কেট গুলাতে যাবেন, কিভাবে কাজ করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন। আচ্ছা,
হুম, আমরা তো ধরেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলে এখন হয়তো যে কিছুদিন পরে স্টুডেন্টরা আসলে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের পাঠিয়ে দেয় হচ্ছে ওই যে নদীর ওই পারে পাঠিয়ে দিই, কেরানীগঞ্জ। আমার সাবজেক্টে করি আর কি আমি। তো ওইখানে গেলে তারা কি শিখে? গার্মেন্টস এর অনেক কিছু এখানে আছে। হুম, বেশিরভাগ যে ফ্যাক্টরি গুলো ওদিকে মার্কেট ফ্যাক্টরি। ছোট ছোট কারখানা, ছোট ছোট ফ্যাক্টরি গুলো ওখানে আছে। আছে। তো সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ওদেরকে আমি প্র্যাকটিক্যাল শুধু জিনিসটা ওইখানে যেতে বলি না, ওরা বলে যে প্রথমে যাবাকে নদীর ওই পারে, যে তুমি ওইখানে ওই গার্মেন্টস ফ্যাক্টরি গুলা দেখবা, ছোট ছোট বাচ্চারা কিভাবে ইয়ে করতেছে, হোলসেলার মার্কেটটা দেখবা। দেখার পর ওইখানে তো ম্যানুফ্যাকচারের দোকানগুলো থাকে, নদীর এই পারে আসবা, ওই যে পাটুয়াটুলি না, না ইসলামপুর, ইসলামপুর। হ্যাঁ ইসলামপুর মার্কেটে এসে বিভিন্ন জিনিস দেখবা, দেখা নিউ মার্কেট বা বসুন্ধরা এইসব এলিফ্যান্ট রোডে এই তিনটা মার্কেট তোমরা দেখার চেষ্টা করো। করলে তাদের মধ্যে কি আইডিয়াটা হয়, ম্যানুফ্যাকচারদের প্রাইস কত, হোলসেলারদের প্রাইস কত, রিটেলারদের প্রাইস কত। দারুণ হইতেছে কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো সমস্যা হচ্ছে কি, আমি যখন ইউনিভার্সিটিতে শুরু করি আর কি পড়াশোনা, তখন এক ভাইয়ের সাথে, উনি কাপড় ব্যবসায়ীর সাথে ছিলাম, তখন এই মার্কেটগুলো আমি দেখতাম আর কি। তো দেখার পরে আমি যখন দেখে আসি যে একই জিনিস নদীর এই পারে একরকম বা এলিফ্যান্ট রোডে একই জিনিসের দাম, কিন্তু আমি একই জিনিসপত্র কিনতে পাইনি আর কি। এটা কেন হইলো? কারণ আপনার কাছে মনে হয়েছে এখান থেকে নিলে ওভার পে করা হবে। ওভারপে মানে হচ্ছে সুপার নরমাল প্রফিট করে। হ্যাঁ। ঠিক আছে, যে জিনিস দেখে আসি যে আপনার ধরেন 100-150 টাকা ওইখানে ইয়াতে ম্যানুফ্যাকচারার সেল করতেছে, এখানে এসে মিনিমাম সেটা 500 থেকে 700 হয়ে গেছে। আপনি দেখে আসার প্রতি কিনতে পারবেন না? না পারবো? না স্যার। না স্যার। এত প্রাইস ডিফারেন্সে কি কেনা যায়? তো রাগ ওঠে না যে এত প্রফিট কেন করেন? কিন্তু স্যার এখানে একটা 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 মানে আমার একটা স্যার ছোট্ট প্রশ্ন। আমি জি। স্যার ওই যে এই মার্কেটে নিয়ে যেটা বলছেন, যেমন স্যার আপনি ইসলামপুরে যদি আমরা সাপোজ কোনো কিছু কিনতে যাই, আপনি কিন্তু ওই রিটেলে এন্ড হোলসেলের প্রাইসের মধ্যে কিন্তু ইসলামপুরের ভিতরে কিন্তু একই দোকানে সেম দোকানে কিন্তু প্রাইস অনেক ভেরিয়েশন, রিটেল এন্ড হোলসেল। রাইট। কারণ যেমন আপনার মেয়েদের যে সেলোয়ার গুলা হয় বা থ্রি পিস গুলা হয়, ওগুলা আপনার ইসলামপুর থেকে যেমন লায়ন টাওয়ারে আমার অনেক ফ্রেন্ড সার্কেলে বিজনেস করে, তো ওদের হোলসেল যখন করে তখন 6টা পিসের একটা বান্ডেল হয়। এন্ড ওই বান্ডেলের মধ্যে স্যার এমন 2টা কালার দিয়ে দিবে, 2টা কালার চলার মতোই না। আই ডোন্ট নো এটার স্ট্র্যাটেজি কি বিজনেসের, কিন্তু 2টা কালার মানে সে সেল করতেই পারবে না রিটেলার। কিন্তু তার দোকানে যদি আবার রিটেলে কিনতে যান, আমি এক বান্ডেল যদি কিনি 4000 টাকাতে বান্ডেল কিনতে পারতেছি, আবার হোলসেলে কিনলে আর কি, আর রিটেলে যদি কিনতে যাই তার দোকান থেকে আমার কিনতে হচ্ছে 1200 টাকা পিস। চিন্তা করেন তাহলে। তো ওই যে একটু আগে বললাম যে এখন তার কাছে যদি ইনফরমেশন থাকতো যে কোন ডিজাইনটা তার চলতেছে মার্কেটে, তাহলে সে নেক্সট টাইম প্রোডাকশন কি ওইগুলো তো আর সে দিত না, দিত কি? না স্যার, দিত না। এটা স্যার একবার র্যান্ডম একটা প্র্যাকটিস। এই যে ইসলামপুর বলেন, নদীর ওই পার বলেন, একদম র্যান্ডম প্র্যাকটিস। আপনার সাইজের মধ্যে প্রবলেম হয়, সাইজ আপনার দেখা গেছে অনেক গার্মেন্টস, এই লোকাল গার্মেন্টস গুলো করে কি আপনার ওই 38 থেকে 44 পর্যন্ত যে সাইজ হয়, আপনার 38 এর লেভেল লাগায় রাখছে 42 এর মধ্যে, 42 এর লেভেল লাগায় রাখছে 38 এর মধ্যে। এই জিনিসগুলা কখনোই এরা মেনটেন করে না। এটা যখন আপনার একটা হোলসেলে কোনো দোকান কিনে নিয়ে আসে, ওরা, আমি যতটুকু স্যার, আমি একটা ছোট্ট একটা সার্ভে করছিলাম একবার 2016 সালে, তখন এই প্রাইস ভেরিয়েশন নিয়ে আমরা ওই যে নিউ মার্কেটের পাশে একটা এনএসকো সুপার মার্কেট আছে, ওটার মধ্যে কিছু দোকানে আমরা ভেরিফিকেশনের জন্য গেছিলাম। ওখানে আমরা প্রাইস অনেক ফ্ল্যাকচুয়েট করতেছিল, প্রায় 3 গুণ ফ্ল্যাকচুয়েট করতেছিল। তো এরা তখন প্র্যাকটিক্যালি বলতেছিল যে আসলে আমরা একটা প্রোডাক্ট হোলসেলে নিয়ে আসি, যেমন আপনার জিন্স প্যান্টের হোলসেল যখন নিয়ে আসে ওরা, প্রত্যেকটা সাইজের 2 পিস